সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। নিউজ আর এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবলি ইয়াসমিন এবং আমাদের আজকের সম্মানিত অতিথি শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক কমিটির সদস্য বিএনপি। আপু, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। ছাত্র আন্দোলনের কথা জানি, তারপর গণ অভ্যুত্থান, এরপর নতুন এক বাংলাদেশের অভ্যুদয়। সেই বাংলাদেশের রাজনীতি আজ কোথায় দাঁড়িয়ে? সামনে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কি ভাবনা, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের পর্বে। আপু, যেমনটি বলছিলাম, আমরা পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি এবং সেখানে হঠাৎ করে বেশ বড় ধরনের একটি পরিবর্তন আসলে চলে এসেছে। বিশেষ করে বিএনপির কথা যদি বলি, সেখানে আপনাদের অনেক নেতাকর্মী গুম হয়েছিলেন, অনেক নেতাকর্মী জেলে ছিলেন, তাদের অনেককে আমরা এখন মুক্ত হতে দেখছি। নতুন বাংলাদেশ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এটিএন নিউজের সকল দর্শকদের শুভেচ্ছা জানাই। দেখেন, আপনি বললেন নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ কেন? আমরা এখন সবাই কেন বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখছে? কারণ গত 17টা বছর আওয়ামী লীগ সরকার যে ছিল, যে ফ্যাসিবাদের, যে স্বৈরাচারের মানে একটা নিকৃষ্টতম উদাহরণ তারা তৈরি করেছিল এবং দেশটাকে একটি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে আমাদের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, তাদের আন্দোলনের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে, অনেক মৃত্যুর মধ্য দিয়ে, আবু সাইদ, মুগ্ধ, অনেক আমাদের ছোট ভাইরা বোনরা তারা প্রাণ দিয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু গত 15টা বছর ধরে এই সংগ্রাম করে আসছে। গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, আইনের শাসনের জন্য এই সংগ্রামটা করে আসে এবং আমাদের বিএনপির সংগ্রামেও কিন্তু বিএনপি প্রচুর নেতাকর্মী হারিয়েছে। আমরা তো আসলে শুধু বর্তমানটা দেখে অতীতটা অনেক সময় আমরা ভুলে যাই। তো অতীতে আপনি গত বছর বা তার আগের বছর যদি চিন্তা করেন, গত কয়েক বছরে কিন্তু আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীরা পুলিশের গুলিতে মারা গেছে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের বহু ছাত্ররা গুম হয়েছে, যাদের আশায় যখন এই স্বৈরাচারী হাসিনা মানে সবাই তার লোকজনকে রেখে চলে গেল এবং সব বের হওয়া শুরু করলো, হ্যাঁ, যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, হ্যাঁ, সেই আয়না ঘরের সামনে গিয়ে কিন্তু এই অভিভাবকরা দাঁড়িয়েছিল, পরিবারের সদস্যরা দাঁড়িয়েছিল, তাদের সদস্যরা এখানে আছে নাকি। তো এই লোকগুলা কিন্তু গুম করা হয়েছে। আজকেও ঢাকা মেডিকেলে যান, বিভিন্ন হাসপাতালে যে রোগীরা আছে, আপনি দেখবেন অনেকেই কিন্তু বিএনপি সাধারণ কর্মী, সাধারণ সমর্থক, বিএনপির নেতাকর্মী, যারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল এবং এই ছাত্রদের যে কোটা বিরোধী যে আন্দোলনটা ছিল, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছিল, এটাকে স্বাগত জানিয়ে বিএনপি সবসময় কিন্তু মরালি একটা নৈতিকভাবে কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন দিয়ে আসছিল। এবং সেই জায়গা থেকে আমি বলবো এটা বাংলাদেশের বিজয়, বাংলাদেশের মানুষের বিজয়, ছাত্র জনতার বিজয়, নতুন প্রজন্মের বিজয়। এবং নতুন বাংলাদেশে আমরা অনেক এক্সপেকটেশন তো আমাদের অনেক। এখন যে নতুন ইন্টারিম গভর্নমেন্টটা এসছে, এই প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা পূর্ণ বিএনপি পক্ষ থেকে আমরা পূর্ণ সমর্থন। আপু, একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিএনপি মোরালি এখানে সাপোর্ট দিয়েছে, অর্থাৎ এই জয়ের ভাগিদার তাহলে আপনারা নিজেদেরকেও মনে করছেন যে এই যে অভ্যুত্থান হলো এবং তারপর যে নতুন বাংলাদেশ, আপনারা সরকার পতনের কথা বলছেন, সেই ভাগিদার নিশ্চয়ই তাহলে বিএনপিও। সেখান থেকে একটু আসি যে ক্ষমতার পালাবদল কিন্তু আমরা যখনই দেখি তখন বাংলাদেশে এক অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যেতে হয়, ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, আমরা সেখানে দুর্নীতির কথা যখন আসে, আমরা যখন দেখি যে সেখানে আসলে চাঁদাবাজির যে বিষয়টা, আধিপত্য বিস্তার, সেটি কিন্তু আমরা এবারও লক্ষ্য করেছি। 5 আগস্টের পর নানাভাবে সেখানে বিএনপির নাম জড়িয়ে গেছে। সেগুলো নিয়ে আসলে কি বলতে চাইবেন? না, বিএনপির নামটা জড়ানোটা স্বাভাবিক, কারণ আওয়ামী লীগ আছে আর বিএনপি আছে বাংলাদেশে। দুইটা দলই এখন ছোটোখাটো দলের নাম আসে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের দল থেকে মৌখিকভাবে, লিখিতভাবে খুব স্ট্রিক্ট অর্ডার দেওয়া আছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আপনারা শুনেছেন সেদিন, উনি একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা দিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন, আমাদের মহাসচিবের বক্তব্য শুনেছেন।
বক্তব্য খুবই স্পষ্ট। আমাদের পক্ষ থেকে দল বলছে যে বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপিরও কোনো নেতাকর্মী কোথাও যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা যে কোনো ধরনের অনৈতিক কাজে এই সময়ের মানে সুযোগটা ব্যবহার করে যদি এগুলো অন্যায় কাজ করে, সেগুলো বিএনপি টোটালি জিরো টলারেন্সে আছে, জিরো টলারেন্সে আছে। এবং আপনারা দেখেছেন যদি সত্য মিথ্যা যাই হোক, যদি কোনো সংবাদ মাধ্যমে আসে, সেটার কিন্তু বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। বিশেষ করে মাঠ পর্যায়ে এই ধরনের পরিস্থিতি আমরা অনেক দেখতে পাচ্ছি, বিশেষ করে দখল বা কাঁচা বাজার থেকে শুরু করে নানান জায়গায়। সেক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? না, একই পদক্ষেপ। এবং দখল এটা আপনাদের দেখতে হবে বিএনপি করছে নাকি সাধারণ জনগণ করছে, বা এই 17 বছরের যেই মানে 17 বছর তো একজন দখল করেছিল, আওয়ামী লীগ ছাড়া তো মাঠে কেউ ছিল না। ব্যবসা বাণিজ্য, কাঁচা বাজার বলেন, এই শ্রমিক বলেন, কৃষক বলেন, গার্মেন্টস বলেন, সব জায়গায় শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানে আধিপত্য বিস্তার করেছিল অন্যায়ভাবে। সেই জন্যই তো এই বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়েছে। চাকরি বাকরি যেখানে, সরকারি চাকরি বেসরকারি চাকরি সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের মানে অন্যায়ভাবে আধিপত্য করেছিল, সেটার বিরুদ্ধে কিন্তু এই ছাত্র জনতা দাঁড়িয়েছে। তো সুতরাং বিএনপি, প্রথম কথা বিএনপি এইটাতে বিশ্বাসী না। এই মানে আমরা কিন্তু আমাদের নেতাকর্মীরা সব জায়গায় তাদেরকে ধীর স্থির থাকার কথা বলা হচ্ছে, শান্তির কথা বলা হচ্ছে, এবং তারা ওইভাবেই, এবং আমরা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা প্রতিটি জেলায় আমরা সফর করছে আমাদের নেতাকর্মীরা, এবং সেই একই বার্তা কিন্তু আমাদের দেওয়া হচ্ছে। সুতরাং এখানে আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ, হাসিনা চলে গেছে, লোকজন তো তার লোকজন তো এখনো রয়ে গেছে। মানে আওয়ামী লীগ সে তার লোকজনকে রেখে সে বিদায় হয়ে গেছে, মন্ত্রীরা চলে গেছে, এমপিরা চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের যারা এই যে যারা স্টেক হোল্ডার ছিল, যারা দোসর ছিল, যারা এই অবৈধ পাওয়ারকে ব্যবহার করে অবৈধ কাজ করেছে এতদিন, তারা সবাই তো চলে যায় নাই। হ্যাঁ, মাঠ পর্যায়ে এখনো তাদের লোকজন আছে। তো সুতরাং বহিরাগত হতে পারে, সেইটা বন্ধ করার জন্য আমাদের দল থেকে চিঠি দিয়ে বলা হয়েছে যে আপাতত কোনো নতুন লোকজন বহিরাগত বিএনপিতে নেওয়া হবে না, ঢোকানো হবে না, সেটাও আমরা বলেছি। সুতরাং যে রকমভাবে সম্ভব আমরা কিন্তু বিএনপি পদক্ষেপ নিচ্ছি, এবং বিএনপি এটা একেবারেই, যেটা আমি বললাম, জিরো টলারেন্স একেবারে। এখন যদি একটু নতুন সরকারের ব্যাপারে একটু কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন তিনি। সেই নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, আপনাদের প্রত্যাশার জায়গা, নতুন সরকার কতদিন থাকতে পারে সেটি নিয়েও নানান গুঞ্জন আসলে নানা দিক থেকে শোনা যাচ্ছে, আপনাদের প্রত্যাশার জায়গাটুকু একটু জানতে চাইবো। নির্বাচন, নতুন সরকারের কাছ থেকে এই প্রজন্মের এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যাশা অনেক। আমি এর আগে একটু বলতে চাই যে এই যে আওয়ামী লীগের যে পতন, এটা আপনারা কিন্তু আপনারাই বলছেন যে নতুন বাংলাদেশ, সবাই বলছেন নতুন বাংলাদেশ, রাস্তা বেরোলেই মানুষের মুখে হাসি হয়তো, এবং জিনিসপত্রেরও দাম কমছে। তো এখন কথা হচ্ছে যে এই নতুন বাংলাদেশে এই আওয়ামী লীগের যে পতনটা, এটা কিন্তু আমাদের দেশে ইন্টারভেনশন আগেও হয়েছে। হ্যাঁ, এরশাদের সময় হয়েছে, 1/11 আমরা দেখেছি, কিন্তু এই নতুন ইন্টারিম গভর্নমেন্টটাকে সবাই একটা রেভলিউশন আকারে দেখছে। হ্যাঁ, একটা পজিটিভ ফিউচারে আমরা আশা করব সেইভাবে দেখছে। কারণ এই 17 বছরে যা হয়েছে, এইটা আমাদের দেশের, মানে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতিবিদদের একটা শিক্ষা হয়ে থাকবে। হ্যাঁ, কারণ সুতরাং এই কারণেই এই সরকার, বর্তমান যে নতুন সরকার এসছে, সেই সরকারকে আমি মনে করি যে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে জনগণ দেখছে, যাচাই বাছাই করছে, তাদের কার্যগুলো দেখছে, তারা কি বলছে, কখন বলছে, কিভাবে বলছে, কি কাজ করছে, কি পদক্ষেপ নিচ্ছে, কি রিফর্ম তারা আনবে বিভিন্ন জায়গায় যেটার প্রয়োজন আছে, হ্যাঁ, সেগুলো কিভাবে হচ্ছে। তো সেগুলো কিন্তু খুবই মাইনিউটলি জনগণ দেখছে এবং অবজার্ভ করছে। সুতরাং আমাদের বিএনপির সাইড থেকে আমাদের যেটা চাওয়া, সেটা হচ্ছে যে যেই আমরা কিন্তু সময় নিয়ে, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। আমরা কিন্তু এখনই কোনো স্পেসিফিক টাইমের কথা আমরা বলছি না। আমরা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব যেই চেঞ্জগুলো প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে, প্রত্যেকটা ইনস্টিটিউশনই ধ্বংস করে দিয়েছে। আপনি জুডিশিয়ারি বলেন, মানবাধিকার বলেন, নির্বাচন কমিশন, দুদক, এভরিথিং।
হ্যাজ টু বি রিফর্মড। এগুলা রিফর্ম করে ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব একটি, যেটা বাংলাদেশের মানুষের চাওয়া, গণতান্ত্রিক সরকার তো এদেশে হতে হবে, সেই ক্ষেত্রে সেই জন্য একটি সুষ্ঠু স্বাভাবিক একটি স্বচ্ছ পরিবেশ তৈরি হবে যেখানে মানুষ ভোট দিতে পারবে। নির্বাচন প্রসেসটা ঠিক করতে হবে, সেই কারণেই সেইটাই কিন্তু আমাদের মানে মেইন, কারণ সেই কারণে আমরা বারবার বলছি যে সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ ষড়যন্ত্র এখনও চলছে, যারা চলে গেছে তাদের ষড়যন্ত্র এখনও চলমান আছে। আমরা প্রতি বিপ্লব নিয়ে কথা বলার কথা বলছিলাম, আমরা কিন্তু একটা আশঙ্কার কথা নানাভাবে জানতে পারছিলাম, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে প্রতি বিপ্লব হতে পারে, সেটার জন্য সবাইকে সতর্ক থাকার কথা, প্রস্তুতির কথা বলা হচ্ছিল। কিন্তু 15ই আগস্ট আমরা কিন্তু একটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। বিশেষ করে আমরা দেখলাম যে 15ই আগস্টে যেটা হলো, যে যারা ওখানে সম্মান জানাতে গেছে বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে, সেখানে বিবস্ত্র করে তার গায়ে হাত তোলা হয়েছে, সংস্কৃতি কর্মীর উপর আক্রমণ করা হয়েছে, এমনকি গণমাধ্যমের সেখানে যাতে কোনো ভিডিও করতে না পারে, কোনো রেকর্ডিং করতে না পারে, নিউজ করতে না পারে, সেটি নিয়ে মাইকিং করা হচ্ছিল। আপনার কাছে কি মনে হয় যে এগুলো আসলে কারা করতে পারে, আর আওয়ামী লীগের এখন প্রতি বিপ্লব করার মতো সক্ষমতা আছে কিনা? আওয়ামী লীগের সক্ষমতা আছে নাকি সে তারাই জানে, কিন্তু সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগের সক্ষমতা, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও ছিল না। আওয়ামী লীগের সক্ষমতা ছিল তাদের পুলিশ, র্যাব, প্রশাসন। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যে অন্তঃসার শূন্য একটা মানে খোকলা হয়ে গিয়েছিল, সেটা আমরা অনেক আগেই দেশবাসী বুঝতে পেরেছিল, সবাই তারা নিজেরাও জানে সেটা। সুতরাং এটা তো তারা চলেছে এতদিন প্রশাসনের জোরে, বন্দুকের জোরে। তো বন্দুকের জোরে কতদিন ক্ষমতায় থাকতে পারে সেটা তো প্রমাণিত হলো। কিন্তু হ্যাঁ, যেটা 15ই আগস্টে হয়েছে সেটা দুঃখজনক। হওয়া উচিত ওই ধরনের সংস্কৃতি, ওই ধরনের সমাজ, ওই ধরনের বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। টলারেন্স লেভেল অবশ্যই থাকতে হবে, কিন্তু আপনার এটাও বুঝতে হবে যে আপনি কোনো কিছুই কারোর উপর চাপিয়ে দিতে পারেন না। উনি ওনার পিতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত ছিল না যে একটা ব্যাংকের কোণার মধ্যেও ওনার পিতার ছবি থাকতে হবে, একটা টয়লেটের দরজার উপরে ওনার পিতার ছবি থাকতে হবে, এটা দরকার ছিল না। শেখ মুজিবুর রহমানের ওনার রাজনীতিতে ওনার অবদান, বাংলাদেশের স্বাধীনতা ওনার অবদান, এটাকে অস্বীকার করে না। কিন্তু আপনি এমন জায়গায় যাবেন না যেখানে আপনার 15ই আগস্ট 1975 যেটা হয়েছিল একটা ঘৃণিত একটা অপরাধ হয়েছিল। এইটা আমরা সবাই, বাংলাদেশের আপামর জনতা কন্ডেম করে, কিন্তু ওনার মেয়ে দ্বিতীয় মৃত্যু দিল কিন্তু ওনার পিতাকে। এটা খুব দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এটা আমি দেশের নাগরিক হিসেবে আমি আশা করি না, এবং এটা একটা খারাপ একটা উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। এবং আমি এটাই একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার। এই 15ই আগস্টে যেটা করেছে, কে বা কাহারা করেছে সেটা আমরা জানি না, এবং এটা আমরা কন্ডেম করি, এটা মোটেও আমি সাপোর্ট করি না। এই ধরনের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, টলারেন্স লেভেল বাড়াতে হবে। এমনকি আপা, আমরা কিন্তু যে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের বিষয়টি, বিশেষ করে যখন পরিস্থিতি কিছুটা ঘোলাটে থাকে, এটা তো একেবারেই আওয়ামী লীগের তৈরি করা এবং কিছু বিদেশি গণমাধ্যমের তৈরি করা। কারণ আমি নিজে জানি, কারণ আমার বাড়ি ফরিদপুর, ওখানে ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জে আপনারা জানেন যে আমাদের হিন্দু ভাই বোনদের সংখ্যা বেশি। আমি নিজে ব্যক্তিগতভাবে যে দেখেছি যে কেউ কোনো বিএনপি তো দূরের কথা, আমাদের কোনো মুসলমান ভাই বোনরাও কিন্তু হিন্দুদের জমি জমা, বাড়ি, মন্দির কোনো কিছু আক্রমণ করতে চায় নাই। এইটা টোটালি যেগুলো হয়েছে সেগুলা হচ্ছে জমি জমা সংক্রান্ত বা নিজস্ব কোনো ফ্যামিলি ব্যক্তিগত আক্রোশ থেকে টোটালি। এটা মোটেও এটা ধর্মীয় কোনো ব্যাপার না, মোটেও রাজনৈতিক কোনো ব্যাপার না। এটাকে পুঁজি করে আবারও শেখ হাসিনা কিছু করার চেষ্টা করছিল। সেটা আপনারা দেখেছেন গতকালকে, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে সম্প্রদায় আছে, রানা দাশগুপ্ত, ওনাদের যে অর্গানাইজেশন আছে, ওনাদের সাথে বিএনপির মিটিং হয়েছে, এবং তারা পরিষ্কারভাবে কিন্তু আশা প্রকাশ, মানে তারা বলেছে যে এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা সাপোর্ট করি না। এবং বিএনপি থেকেও ভেরি ক্লিয়ার, আমরা বরঞ্চ আমাদের ছেলেমেয়েরা, আমাদের নেতাকর্মীরা বরঞ্চ প্রত্যেকটা গ্রামে গ্রামে রাত্রে পাহারা দিচ্ছিল, যে যাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো বাড়িতেই কোনো রকম আক্রমণ বা কারো উপর কোনো আঘাত না আসে। এবং যেটা বিএনপি বিশ্বাসী, যে আমরা সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতেও আমি পছন্দ
আমি কমফোর্টেবল না। সবাই এখানে সমান এবং সবারই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এবং আমরা সবাইকেই সাহায্য করব। এই মন মানসিকতা থেকেই কিন্তু বিএনপি মাঠে আছে। নির্বাচনের প্রসঙ্গে যদি আরও একবার আসি, 5 আগস্টের পর আমরা দেখেছিলাম যে আপনাদের একটি বড় সমাবেশ হয়েছিল। আপনি নিজেই বলছিলেন যে আপনাদের চেয়ারপারসনের বক্তব্য সেখানে দেখানো হয়েছে, তারেক রহমানের বক্তব্য আমরা সেখানে দেখেছি। 5 আগস্টের পর আরও একটি বড় পরিবর্তন আমরা দেখেছি, সেটা হচ্ছে জামাত শিবিরকে আমরা মাঠে দেখেছি। নির্বাচনে আপনাদের কর্মীদের চাঙ্গা করার জন্য আসলে কি ধরনের প্রস্তুতি চলছে, আর জামাত শিবিরকে নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনার জায়গাটুকু জানতে চাইব। জামাত শিবির নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। জামাতে পলিটিক্স করছে। জামাত তো আমাদের এখন বর্তমানে যেটা অবস্থা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে আছে। আমাদের যে এতদিনে যে আন্দোলন ছিল সেটা মানে আমাদের সমান্তরালভাবে, যেহেতু যেই দলগুলো বাম বলেন ডান বলেন প্রত্যেক জামাত ইনক্লুডেড সবাই কিন্তু সবার যেহেতু আমাদের টার্গেট একটা ছিল, যে আমাদের চাওয়াটা একটা ছিল যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, গণতন্ত্র আনতে হবে, ভোটাধিকার আনতে হবে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের সব ডিমান্ডগুলো ছিল একরকম। সুতরাং সবাই একই ডিমান্ড নিয়ে মাঠে ছিল, জামাতও ছিল। সেক্ষেত্রে জামাতের রাজনীতি করবে, এবং আমাদের সেই ব্যাপার নিয়ে কোনো আলাদা কোনো পজিশন নাই। এবং বর্তমানে আমরা নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতির আগে নির্বাচন নিয়ে আমরা কোনো প্রস্তুতি এখন নিচ্ছি না। নির্বাচন নিয়ে প্রস্তুতি আগে তো দেশটাকে ঠিক করতে হবে। আপনি দেশ না ঠিক করে কিভাবে নির্বাচন করবেন? আগে আপনার এই যে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে যে একটা 300টা সিটে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় যে একটা মানে জোরজার মুল্লুক তার সিচুয়েশন তৈরি হয়ে আছে, এবং এই যে অরাজকতা চলেছে দিনের পর দিন বছরের পর বছর, এগুলো ঠিক করতে হবে। দেশেরটাকে রিফর্ম করতে হবে, রাষ্ট্র ঠিক করতে হবে, অনেক আইন বাতিল করতে হবে, কালো আইন বাতিল করতে হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এগুলো কাজ কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টে ইউনূস সাহেবের নেতৃত্বে এগুলো হতে হবে। হয়ে যাওয়ার পরে তারপরে অবশ্যই একটা নির্বাচনে আমাদের নেতাকর্মীরা তো নির্বাচনের জন্য সবসময় রেডি, নতুন করে রেডি হওয়ার কিছু নাই। হ্যাঁ, তো সুতরাং আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, একটি নিরপেক্ষ মানে ইন্টারিম সরকার, যে ঠিক মতো যেটা বিগত দিনে হয়েছে, যেই তত্ত্বাবধায়ক সরকারের কথা আমরা এতদিন বলে আসছিলাম, যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা হবে। অবশ্যই সেটা তো আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য সবসময় তৈরি। কালকে যদি নির্বাচন দেয়, কালকেও নির্বাচনে যেতে পারবো আমরা। অর্থাৎ আপনারা বলছেন যে আগে সংস্কারটা হওয়া খুব বেশি জরুরি, এবং তারপর নির্বাচন ডেফিনেটলি প্রয়োজন। সংস্কার ডেফিনেটলি। পরতে দুর্নীতি, পরতে 2 নাম্বার লোক, পরতে অসত্য, পরতে আপনার মিথ্যাচার, এগুলো তো বাদ দিতে হবে। ভালো লোককে অ্যাপয়েন্ট করতে হবে, যারা দেশের জন্য কাজ করবে। সব লোভ লালসার ঊর্ধ্বে থেকে এবং এই দুর্নীতির ঊর্ধ্বে থেকে যে দেশের জন্য কাজ করবে, কোনো দলের জন্য কাজ করার তাদের দরকার নাই। এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে আগে, এবং সেটা খুব দ্রুততমভাবে কাজ করতে হবে। আপা, এখানে একটি প্রশ্ন আসলে চলে আসে, সেটি হচ্ছে যে কোনো দলের হয়ে তাদের কাজ করার প্রয়োজন নেই, কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, আমরা জানতে পারছি যে তারা একটি নতুন দল গঠনের কথা বলছেন। আমরা নানান মাধ্যম থেকে, গণমাধ্যমের মাধ্যমে বিশেষ করে সেটি জানতে পারছি। সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? মোস্ট ওয়েলকাম। ভালো রাজনৈতিক, আমাদের শুনেন, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্র এই জন্যই ফিরিয়ে এনেছিল, যে এদেশে যত ইচ্ছা মানুষ দল করতে পারে, কারণ এটাই তো ডেমোক্রেসি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। গণতন্ত্র মানে কি? আমি মুখে মুখে গণতন্ত্র বললে তো হবে না। যদি ছাত্র সমাজ চায় যে তারা একটি রাজনৈতিক দল ফর্ম করবে, তারা করবে, এবং সবারই এখানে রাজনীতি করার সব রকম অধিকার আছে। সুতরাং তারা অবশ্যই করবে, কেন করবে না? এটাকে তো বিএনপি আমরা অবশ্যই এটাকে ভালো চোখেই দেখছি, খারাপ চোখে দেখার কোনো ওখানে স্কোপ নাই। একেবারে। আরেকটু জানতে চাইবো আপা, সেটি হচ্ছে যে আপনারা গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এই যে রিফর্মের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারে আপনারা কতটুকু সহযোগিতা করবেন, সে ব্যাপারে কি ধরনের আসলে? আমরা ইতিমধ্যেই বলেছি সংস্কারে আমরা 100% সহযোগিতা করব, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
একটি, যেমন আপনি বলেছেন নতুন বাংলাদেশে আমাদের চিন্তাধারা সব কিছুই নতুন হতে হবে, আমাদের নতুন প্রজন্মের কথা চিন্তা করতে হবে, আমাদের এই প্রত্যেকটি সেক্টরে আমাদের সবচেয়ে বড় যেটা প্রবলেম ছিল, যে সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এই দুটো জিনিস খুবই মানে একেবারে অবধারিত প্রয়োজন, যেটা একেবারেই ছিল না আগে। সেই স্বচ্ছতা জবাবদিহিতা প্রত্যেকটা ইনস্টিটিউশনের, প্রত্যেকটা রাজনীতিবিদের মধ্যে থাকতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকতে হবে, এবং সেটার জন্য বিএনপি কাজ করতে বদ্ধপরিকর। আমাদের যে 31 দফা যদি আপনি দেখেন, সেই 31 দফার মধ্যে সব কিছু আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা যে রিফর্মের কথা বলছে, যে পরিবর্তনগুলোর কথা বলছে, সেই প্রত্যেকটি পরিবর্তন আমাদের 31 দফায় আছে। এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, আপনার সংবিধান সংস্কার, পরিবেশ, এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুতেই কিন্তু মানবাধিকার, সব কিছুতে কিন্তু আমাদের ক্লিয়ার এজেন্ডা আছে, ক্লিয়ার আমাদের বলা আছে। সুতরাং আমি মনে করি বিএনপি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে যে বিএনপির সমর্থকরা ছড়িয়ে আছে, নেতাকর্মীরা ছড়িয়ে আছে, তারা সকলে যে যার জায়গা থেকে এই বর্তমান ইন্টারিম সরকারকে তারা সাহায্য করবে। আপনাদের একেবারে দলের ভেতরের একটি বিষয় নিয়ে যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা 5 আগস্টের আগে বিগত কয়েক বছর ধরে যে বিষয়টি বারবার জানতে পারছিলাম, আপনাদের চেয়ারম্যান, আপনাদের চেয়ারপারসন যিনি আছেন বেগম খালেদা জিয়া, তার চিকিৎসা নিয়ে নানা ধরনের কথা হচ্ছিল। সেই 5 আগস্টের পরের ঘটনার প্রেক্ষিতে এখন সকলের মনে এই প্রশ্নটি আসলে চলে আসছে, সেটি হচ্ছে যে চিকিৎসা নিতে তিনি যাচ্ছেন কিনা বা সেটি কত দ্রুত, এবং সেই একই সাথে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি দেশে ফিরছেন কিনা। অবশ্যই আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, এবং ওনার অসুস্থতার কারণও এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা ওনাকে একটা মিথ্যা মামলায় দিয়ে এতভাবে ওনাকে মানে প্রতিহিংসামূলকভাবে ওনাকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। তো যাই হোক, এখন উনি যাবে, উনি খুবই ওনার শারীরিক মানে ট্রাভেল করার মতো শারীরিক অবস্থা যখন ওনার হবে, উনি শীঘ্রই চিকিৎসার জন্য যাবে, ওনার যেতেই হবে, সেই প্রিপারেশন চলছে। আর একটা হচ্ছে যে তারেক রহমান সাহেব তো অবশ্যই, আমরা তো দেশবাসী চায়, বিএনপি চায়, সকলে চায় যে উনি আজকেই দেশে চলে আসুক। অবশ্যই উনি যখন কমফোর্টেবল ফিল করবেন এবং দেশের পরিস্থিতি আপনারা জানেন যে উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় দেশ ছেড়েছিলেন, তো উনি যখন মনে করবেন যে এখন আসা উচিত এবং দেশের পরিবেশ শান্ত হয়েছে, তখন উনি অবশ্যই চলে আসবেন। ওনার আশায় তো মানে জনগণ বসে আছে, উনি অবশ্যই আসবেন। অর্থাৎ সে ব্যাপারে এখন পর্যন্ত সেভাবে কোনো সিদ্ধান্ত হয়নি? না, সিদ্ধান্ত আপনারা দেখবেন, এখন তো আসছেন, অনেকেই ফিরছেন, তো উনিও চলে আসবেন, অবশ্যই আসবেন। আবার একটি বিষয়, সেটা হচ্ছে শুরুতে আমি রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলাম, যেটা নিয়ে সবসময় কিন্তু আমরা যখন নির্বাচন চলে আসে তখন আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে দেখি যে আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি সেটি আসলে প্রপারলি নেই। সেখান থেকে জানতে চাইবো যে রাজনৈতিক পরিবেশ যেটি থাকা দরকার সেটি আসলে কতটুকু আছে বা আরও বেশি কতটুকু থাকা দরকার? দেখুন, রাজনীতি এতদিন ছিল না। আওয়ামী লীগ রাজনীতিটাকে ধ্বংস করে ফেলেছিল। যেটা ছিল ওটাকে রাজনীতি বলে না, ওটাকে একটা দল প্রতিদিন এসে, একজন সাধারণ সম্পাদক প্রতিদিন এসে কি বলতো না বলতো, মিথ্যাচার করতো, কি বলতো নিজেও বুঝতো না। আর একটা ভালো রাজনীতির ভালো পরিবেশ কিন্তু কখনোই ছিল না। মানুষ এতদিন মন খুলে কথা বলতে পারে নাই, মানুষ এতদিন মন খুলে লিখতে পারে নাই, সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে নাই। আপনি একটা এডিটোরিয়াল লিখবেন, আর্টিকেল লিখবেন, যদি এটা সরকারের পছন্দ না হয় আপনাকে জেলে ভরে রেখে দিবে অথবা গুম করে রেখে দিবে। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো কিছু পোস্ট করতে পারতেন না। এই যে একটা দম বন্ধকর অবস্থায় আমরা ছিলাম, সেখান থেকে কিন্তু আমরা এখন নিঃশ্বাস ফেলতে পারছি। সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু নিঃশ্বাস ফেলতে পারছে, সেটা একটা বাস্তবতা। তারপরে আসেন রাজনৈতিক সংস্কৃতি। রাজনীতিকে সংস্কার করতে হবে অবশ্যই, রাজনীতিবিদদের আগে ঠিক হতে হবে। আমি তো পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে একটা ক্যাবিনেটের একটা মিনিস্টারকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো, এরা কি এতই দুর্নীতি করেছে, এতই মানে কারো কি কোনো সৎসাহস হলো না যে এই মানে
পরিবেশে মানে যে এই ধরনের কঠিন পরিবেশে দেশে থেকে দেশের মাটিতে থেকে এইটা ফেস করার এই ট্রানজিশনটা ফেস করা এই রাজনৈতিক এই যে আন্দোলনটা ফেস করা এটা কারোর কোনো সৎসাহস হলো না যখনই র্যাব বিজিবি পুলিশ ডিবি সব সরে গেল তখনই কিন্তু এরা সব জিরো হয়ে গেল তাহলে আমি কেন এমন কাজ করব যে আমার মন্ত্রিত্ব আমার এই ধন সম্পদ বাঁচানোর জন্য এই টাকা যে পাচার লুট করেছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা এগুলো বাঁচানোর জন্য আমার চলে যেতে হবে আমার পরিবারকে আমি দেশে রাখতে পারবো না আমি কেন এই কাজ করব তো সুতরাং আওয়ামী লীগ যে অন্যায় করেছে যে গর্হিত কাজ করেছে জনগণের টাকা লুট করে খেয়েছে বাংলাদেশকে শোষণ করেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগ যা অন্যায় করেছে সেই অন্যায় থেকে আমাদের সকলের একটা শিক্ষার একটা ব্যাপার আছে আমি বলবো বিএনপি এই রাজনীতিতে অবশ্যই বিশ্বাস করে না আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই বলেছে যে আমরা শান্তি চাই আমরা ভালোবাসা চাই আমরা প্রতিহিংসা চাই না আমরা প্রতিহিংসামূলক কোনো কাজ করতে চাই না আমরা দেশের মানুষকে নিয়ে সব স্তরে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সাথে নিয়ে কাজ করতে অর্থাৎ আগামী রাজনীতি হতে যাচ্ছে যেখানে প্রতিহিংসা থাকবে না অবশ্যই প্রতিহিংসা থাকবে না আমরা পজিটিভ রাজনীতি চাই আমরা সেই রাজনীতি চাই যেখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষ কথা বলতে পারবে রাজনীতি করতে পারবে একজন নারী হিসেবে আমি বলতে চাই যে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে কথা বলতে পারবে রাজনীতি করতে পারবে সে যেই দলই হোক তারপরে আপনার ধরেন আছে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার লোক আছে আমাদের আপনার কি বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে আমাদের ধরেন তৃতীয় লিঙ্গের আমাদের ভাই বোনরা আছে যারাই হোক বাংলাদেশি আমরা যারা বাংলাদেশি আছি আমরা যেটার বলেছে আমাদের 31 দফায় আছে রেইনবো নেশন যে আমাদের বাংলাদেশের পতাকা তলে যারা আছে ছায়াতল তারা সবাই আমরা সমান এবং আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে বৈষম্য থাকবে না সবাই সম অধিকার পাবে এবং কেউ হাজার কোটি টাকা কানাডায় পাচার করবে আর কেউ না খেয়ে থাকবে ওই বাংলাদেশ আমরা দেখতে চাই না আপনি নতুন বাংলাদেশের কথা বলছিলেন একটা সময় আমরা টেক ব্যাক বাংলাদেশে আপনাদের যে কার্যক্রমটি আসলে ছিল সেটি নিয়ে নানান সমালোচনা আসলে হতে দেখেছি টেক ব্যাক শব্দটা নিয়ে আসলে নানান ধরনের কথা শুনেছি সেখান থেকে জানতে চাইবো যে টেক ব্যাক বাংলাদেশটা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশটা আসলে কেমন দেখতে চান টেক ব্যাক তো হয়েছে টেক ব্যাকের সমালোচনা এখন ওবায়দুল কাদের বুঝতে পারতেন না আমি জানি না উনি এখন কই আছে উনি অ্যারেস্ট হয়েছে না কোথায় আছে বাট উনি বুঝতে ওনাদের সমালোচনা ছিল কি যে টেক ব্যাক মানে এটা অর্থ কি টেক ব্যাক মানে হচ্ছে যে বাংলাদেশের যে মালিকানা আসল মালিক সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ সেই জনগণকে ফিরিয়ে দেওয়া আজকে চেতনা কোথায় মুক্তিযুদ্ধের চেতনা বেচতে মানে মুক্তিযুদ্ধটাকে তারা কোশ্চেনেবল করে ফেলেছিল যেই মুক্তিযুদ্ধ নিয়ে আমরা প্রাউড ফিল করি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমি অ্যাজ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধকে আমি ধারণ করি সেই মুক্তিযুদ্ধটাকেই তারা একটা বিতর্কের জায়গায় নিয়ে যাচ্ছিলেন প্রত্যেকদিন চেতনা বিক্রি করছে চেতনালারা কই এখন কেন তারা দেশে নাই বাংলাদেশকে এত ভালোবাসেন আমি কখনো দেশ ছাড়বো না দেশ ছেড়ে আমি পালাই না তাহলে এখন এরা কোথায় কেন তারা দেশে থেকে ফেস করছে না আজকে তো 1/11 যখন হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো চলে যায় নাই দেশ থেকে উনি তো ফেস করেছে উনি এদেশের রাজনীতিবিদ এদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে উনি ওই পরিবেশ ওই রাজনীতিটাকে উনি ফেস করেছে ঠিক আছে তো উনি বাংলাদেশের মানুষ তো দেশেই বাংলাদেশ যারা বিএনপি করে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে যারা এই আদর্শটাকে ধারণ করে তারা তো বাংলাদেশের মাটিতে থেকেই যুদ্ধ করছে জেলে যাচ্ছে মার খাচ্ছে মানে প্রতিকূল পরিবেশে তারা কিন্তু টিকে আছে আমি নিজে ব্যক্তিগতভাবে হাজার হাজার লোককে চিনি যারা এই কষ্ট করেছে গত 17 বছর তো চেতনা বিক্রি যারা করেছে এতদিন ধরে তারা কোথায় তারা তো আসলে মুক্তিযুদ্ধটাকে তারা ব্যবহার করেছে বিকজ দ্যাট ইজ দ্য অনলি পলিটিক্স আওয়ামী লীগ নোজ 71কে সেল করা কিন্তু 71-এ কি শুধু একজন মুক্তিযুদ্ধ করেছিল 71-এ তো গুটি কয়েক রাজাকার ছাড়া যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি আমার তখন জন্ম হয় নাই বাট আমি যেটা শুনেছি যে গুটি কয়েক লোক যারা আমাদের বিরোধিতা করে তারা ছাড়া তো আপামর জনতা ঝাঁপিয়ে পড়েছিল
সেনাবাহিনী একটা বিরাট ভূমিকা রেখেছিল, যেখানে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেনাবাহিনী একটি লিড রোল প্লে করেছিল, কিন্তু আপামর জনতা তো ঝাঁপিয়ে পড়েছিল। আজকে সেই দেশকে ভাগ করে জনতাকে বিভক্ত করে আজকে আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে ওই রাজনীতি দেখতে চায় না। দে আর সিক অফ ইট। তারা বিরক্ত হয়ে গেছে আওয়ামী লীগের এই কথা শুনতে শুনতে, যে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা কোথা থেকে আসছি? আমরা বাংলাদেশি না? আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি না? এরাই এই যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন, আমাদের ছেলেমেয়েরা যারা ছাত্ররা যারা মাঠে থাকবে, এরা হচ্ছে বাংলাদেশের ফেস, তারা নতুন বাংলাদেশের চেহারা, তারাই কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা আশা করি যে আমরা তাদের সাথে থেকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই নতুন বাংলাদেশের গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নেতৃত্ব দিবে, সেটাই আমরা আশা করি। এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চাই না, মুক্তিযুদ্ধকে ধারণ করতে চাই। কারণ বিএনপিতে অনেক আপনার মুক্তিযোদ্ধা আছে। আপনি দেখেন মেজর হাফিজ সাহেব, যাকে স্ট্যান্ডিং কমিটি মেম্বার করা হলো ও গতকালকে, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা তো গলা ফাটায় মাইকে প্রমাণ করতে হয় না বলে প্রতিদিন তোতা পাখির মতো যে আমরা যুদ্ধের চেতনায় বিশ্বাস করি, মুক্তিযোদ্ধা আছে, আমাদের মুক্তিযোদ্ধা আছে, আমরা বাংলাদেশকে ধারণ করি। তাদের একটাই পলিটিক্স ছিল, ৭১ আর ৭৫, কিছু হলেই ৭১-এ ফেরত যাবে, কিছু হলে ৭৫-এ ফেরত যাবে। তাহলে ৭১ আর ৭৫ এই ৭১ আর ৭৫-এর এই পলিটিক্স বাংলাদেশের মুদির দোকানের ভাই থেকে শুরু করে সবাই বোঝে, একটা ছোট বাচ্চাও বোঝে। এখন আর আওয়ামী লীগের ওই রাজনীতি মানে মানুষ আর খায় না, খাবেও না। সুতরাং আমরা আশা, হ্যাঁ আওয়ামী লীগে অবশ্যই একটা রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার আছে, তারা করবে, কিন্তু তাদের তো দেশে আসতে হবে। তাদের দেশে আসে তাদের রাজনীতি, যে এই যে এমন, আমি তো বললামই, এরকম কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসে বিরল যে পুরা একটা মানে পার্লামেন্টই উদাও ভাই, লোকজন কই সবাই এত দুর্নীতি করছে, সবাই টাকা পাচার করছে, কেউই একটা ভদ্রলোক ছিল না এখানে। ফেস করতো তারা, যে ঠিক আছে, ছাত্রদের সামনে যেত যে না আমি সৎ, আমি দুর্নীতি করি নাই, আমি দেশের জন্য কাজ করতে চাই। এরকম কোনো লোক কি আওয়ামী লীগ এখন আর পাওয়া যাচ্ছে না? তো এখন বাস্তবতা হচ্ছে আমরা এমন কেন কাজ করব, ফেরত আসি আপনার অরিজিনাল কোয়েশ্চেনে, এমন কোনো কাজ রাজনীতিবিদদের করা ঠিক না যে বাংলাদেশটাকে একটা ধ্বংসের মুখে নিয়ে যাবে, দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে এবং নিজেরাও ধ্বংস হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু, বেশ কিছু বিষয় নিয়ে আসলে কথা বলার সুযোগ হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরাও ইতিবাচক বাংলাদেশের কথা ভাবছি, বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে এবং আমরা চমৎকার একটা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে, সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ দেখে আমরা সেই বাংলাদেশের প্রত্যাশা করতে পারি। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনে থাকবার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজন এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এটেন নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।